দিগন্তবেলার প্রেমান্দোলন লেখিকা আফরোজা আশা পর্ব ৩৯-৪০। পাটোয়ারি বাড়ির সোফা দখল করে বসে আছে নতুন কিছু মুখ। তাদের সাথে হাসি মুখে কথা বলছে রহমান আর রাসেল পাটোয়ারি। কিছু সময় বাদে ওদের সামনে এনে বসানো হলো শাড়ি পরিহিত এক রমণীকে। তৎক্ষণাৎ কথা থামিয়ে সবার নজর গিয়ে থামলো তার উপর। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে মেয়েটাকে দেখছে সকলে। তাদের মধ্যে শক্তপোক্ত দেহি, ভারী চোয়াল, কদম ছাটা চুলের এক সুদর্শন পুরুষ সামনে রমণীকে দেখে স্তব্ধ হলো। আধ ঘোমটা টানা মেয়েটাকে দেখে অস্পষ্ট স্বরে বলল, মাশাল্লাহ। এত মানুষের সামনে বসে হাঁসফাঁস লাগছে বৃষ্টির। সবাই ওকে কিভাবে যেন দেখছে। দু একজন ওর প্রশংসা করছে। সে আওয়াজ এসে কানে ঠেকলে লজ্জায় মূর্ছা যাচ্ছে ও। কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে বৃষ্টির, বুক ধুকপুক করছে। নতুন মানুষগুলোর তীক্ষ্ণ দৃষ্টির তোপে ভেতর ভেতর ঘাবড়ে উঠেছে। অনেকক্ষণ কথাবার্তা চলল দুই পক্ষের। মিতালি আর বানিও এসেছে। আজ দিন তারিখ সব ঠিক করে তবেই ফিরবে ছেলেপক্ষ। কথাবার্তার শেষ পর্যায়ে জহুরুল দেওয়ান রহমানকে বলল দুজনকে আলাদা কথা বলতে পাঠাতে। রহমান বৃষ্টিকে বলল ছাদে যেতে, সাথে বেলাকে পাঠালো। বেলা বৃষ্টির পাশাপাশি হাঁটছে আর ওকে খুব মনোযোগ দিয়ে দেখছে। এক পর্যায়ে প্রশ্ন করে বসল, এই আপা, তোমাকে দেখতে অন্যরকম লাগছে, তুমি কি লজ্জা পাচ্ছ? এভাবে লজ্জা পেতে হয়? আচ্ছা, দিগন্ত ভাই তাহলে এটারই কথা বলছিল সেদিন। বেলার কথা বুঝলো না বৃষ্টি। মুখ সামান্য কাত করে ওকে দেখে আবারও সামনের দিকে ফিরিয়ে নিল। লোকটা ওদের পেছনে আসছে। পায়ের আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছে বৃষ্টি। ছাদের একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বৃষ্টি। হাত পা থেকে ঘাম ছুটছে ওর। পাশে বিশাল দেহী এক পুরুষ টান টান হয়ে দাঁড়িয়ে আছে। পুরুষটাকে দেখার সুযোগ পায়নি এখনো। জড়তার কারণে মাথা তুলে তাকাতে পারছে না। বেলা ওদের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। সামনের রাস্তার দিকে তাকিয়ে মনে যা আসছে তাই দিয়ে ধুচ্ছে দিগন্তকে। এক পলক ওদের দুজনের দিকে তাকিয়ে আবারও দিগন্তকে গালি দেওয়া শুরু করলো। ব্লক এখনো খোলেনি। একবার রাগ ঢাক ছেড়ে খুলেছিল, কিন্তু এবার আর খুলবে না। ফয়সাল বৃষ্টির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। অতঃপর হালকা গলা ঝেড়ে বলল, তোমার বিষয়ে আমি সব জানি, তাই আর প্রশ্ন করলাম না। আমি মেজর ফয়সাল দেওয়ান, বর্তমান চট্টগ্রাম ক্যান্টনমেন্ট। ঝট করে চোখ তুলে তাকালো বৃষ্টি। সামনের মানুষটাকে ও চেনে, ফাহিমের চাচাতো ভাই। চোখ ঝাঁপিয়ে পানি এলো ওর। রহমান সব জেনে শুনেও কিভাবে এই বিয়ের কথা আগাচ্ছে। শূন্য নেত্রে ফয়সালের দিকে তাকিয়ে থাকলো বৃষ্টি। আস্তে আস্তে চোখ ঝাঁপিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। বৃষ্টির চাহনি দেখে ফয়সাল কি বুঝলো কে জানে। হালকা হেসে বলে উঠল, সবাই এক না, মাঝে মধ্যে বংশে এক দুটো অজাত জন্মে যায়, যেগুলো সবার মুখে চুনকালি মাখাতে ওস্তাদ। ডোন্ট ক্রাই। ফোন বেজে উঠল ফয়সালের। কথা থামিয়ে ফোন কানে চাপালো। কোথায় আছিস? ফাহাদ গাড়ি ড্রাইভ করতে করতে বলল, কাছাকাছি। তারপর কণ্ঠে দুষ্টুমি রেশ এনে বলল, শুধু নিজের ধান্দায় না থেকে আমারটাও দেখো। বাই দ্য ওয়ে, মেয়েকে দেখে আবার কন্ট্রোল হারায়ও না। ফয়সাল বৃষ্টির দিকে তাকিয়ে থেকেই ছোট করে জবাব দিল, ঠিক আছে, আয় তাড়াতাড়ি। চলে এসেছি প্রায়। রায়হানের যন্ত্রণায় টিকতে না পেরে ভার্সিটি গিয়েছিল দিগন্ত। সেখানে জহুরুলকে পায়নি। তার পিএ জানালো সে ছেলের বউ দেখতে গিয়েছে। ঠিকানা শুনে রায়হান দিগন্ত দুজনেই অবাক হলো। দিগন্ত জহুরুলকে ফোন দিল। দিগন্তের ফোন পেয়ে জহুরুল আমোদ গলায় ওদের সেখানেই ডেকে বসলো। প্রথমে যেতে না চাইলেও রায়হানের খোঁচাখুচি আর বেলাকে দেখায় লোভে পড়ে পাটোয়ারি বাড়ি যাওয়ার জন্য রাজি হলো দিগন্ত। মিতালি ওকে বলেছিল আজ ও বাড়ি যাবে, কিন্তু কেন যাবে তা শোনেনি দিগন্ত। ফয়সাল আর বৃষ্টির বিয়ের কথা চলছে, সেটা ওর মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। জানতো দিগন্ত, কিন্তু ভুলে বসেছিল। ভেতরে ভেতরে রহমানের ওপর কয়েক দফা হাসলো। পাটোয়ারি বাড়ির বড় দরজার সামনে পৌঁছেই রাগে চোয়াল শক্ত হয়ে এলো দিগন্তের। চোখ জোড়া থেকে অসম্ভব ক্রোধ বের হচ্ছে। চোখ বন্ধ করে হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে নিল। ফলে রগগুলো টান টান হয়ে ফুলে উঠল। পুনরায় সামনের দিকে তাকালো ও। ব্যাস, পুরো অন্তরাত্মা জ্বলন্ত আগুনের মতো জ্বলে উঠল। তারপর সেখান থেকে দৃষ্টি ঘুরিয়ে নিয়ে বাইক ছেড়ে চলে গেল। রায়হান হতভম্বের নাই একবার সামনের দিকে তাকিয়ে পরক্ষণে আবার দিগন্তের পিছে পিছে ছুটল। সামনের রমণীর দিকে একদৃষ্টে তাকিয়ে আছে ফাহাদ। কতগুলো দিন পর এত কাছ থেকে দেখছে বেলাকে। আগের থেকে শরীর স্বাস্থ্য বেড়েছে বেলার। চামড়ার রং ছেড়েছে অনেক, ফর্সা হয়েছে বেলা। ফোলা গালদয় আরেকটু ফুলেছে। মুখাবয়ব, শরীরের গঠন, পোশাক আশাক বেলার মেয়েলি বয়স বৃদ্ধির পরিচয় দিচ্ছে। গাঢ় দৃষ্টিতে বেলাকে দেখছেই ফাহাদ। পিটপিট করে চোখ জোড়া খুলে সামনের ব্যক্তিকে দেখে ভয়ে জমে গেল বেলা।
দিগন্ত আসবে শুনে বাড়ির বাইরে এসেছিল। বেলা নিচু করে দিগন্তকে গালি দিতে দিতে হাঁটছিল, হুট করে ধাক্কা লেগে ব্যালেন্স হারালো। পরেনি বেলা, কেউ ধরেছে ওকে। চোখ খুলে সামনে ফাহাদকে দেখলো। পার্কের ঘটনা জল করে ভেসে উঠল ওর মনে। এই লোকটা ওকে কিডন্যাপ করেছিল, ওর ক্ষতি করতে চেয়েছিল। সব কিছু স্মরণ হতেই ফাহাদকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল বেলা। চোখ মুখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, হাঁটু জোড়া কাঁপছে ভয়ে। ওকে আবার তুলে নিয়ে যেতে এসেছে, আবার ক্ষতি করতে চাইছে ওর। পেছন ফিরে বাড়ির দিকে ছুটল ও, কিন্তু ভয়ের তাড়নায় পা জোড়া অবশ হয়ে এসেছে। 2-3 কদম যেতেই পেছন থেকে হাতে টান পড়ল বেলার। ভয়ের তো চোখ ফিরিয়ে হাতের দিকে দেখলো বেলা। তারপর সামনের দিকে তাকাতেই দেখলো ফাহাদ ভ্রুকুচকে ওর দিকে তাকিয়ে আছে। আমাকে ভয় পাচ্ছিস কেন? আমি কি তোকে খেয়ে ফেলেছি? ফাহাদের প্রশ্ন শুনে হাত মোচড়ামুচড়ি শুরু করলো বেলা। আশেপাশে চোখ ঘুরিয়ে কারো আশা করল, কিন্তু পেল না। প্রশ্নের উত্তর না পেয়ে কুঞ্চিত ভ্রু আরও খানিক কুঁচকে গেল ফাহাদের। নড়রে থাকা বেলার হাত আস্তে ঝটকা দিয়ে আবারও জোরে চেপে ধরল। স্বাভাবিক স্বরে বলল, সেদিন আমি বাঁচালাম আর আমাকে মেরে পালালি, আজ আবার আমাকে ভয় পাচ্ছিস কেন? আপনি খারাপ লোক, গুন্ডা, আমার ক্ষতি করবেন। কয়েক মুহূর্ত চুপ থাকলো ফাহাদ, তারপর বেলার হাত ছেড়ে দিয়ে বলল, আমি তোর বোনের দেবর, গুন্ডা পান্ডা না ভেবে বেআই ভাব, সম্পর্ক অনেক দূর গড়াবে। সারা পেয়ে দৌড় লাগাতে চেয়েছিল বেলা। ফাহাদের কথা শুনে থেমে গেল, ঘাড় কাত করে হড়বড়িয়ে বলল, এত সম্পর্কের প্রয়োজন নেই, আমি দেখেছি আপনি মানুষকে মারেন, পচা আপনি। বেলার কাছাকাছি এলো ফাহাদ, হালকা একটু ঝুঁকে বেলার মুখোমুখি এসে ফিসফিসিয়ে বলল, সব ছেড়ে দিয়েছি, পচা থেকে ভালো হয়েছে অনেক। এখন থেকে আমার সাথে মানিয়ে চলা শুরু করো মেয়ে, আমি এসেছি তোমার জন্য। শুকনো ঢোক চেপে পিছিয়ে গেল বেলা। ফাহাদের কথা একটাও মন দিয়ে শোনেনি ও। দৌড়ে ভেতরে চলে গেল। যার জন্য এসেছিল সেই লোকের দেখা নেই। এক গুন্ডার পাত্তা নেই, আর এক গুন্ডা এসে মাতব্বরি করছে। বাইক থামিয়ে সোজা রুমে এলো দিগন্ত। ওয়ার্ড্রোব এলোমেলো করে সেখান থেকে একটা ফাইল বের করে আনলো। হাতে কলম তুলে নিতেই ওর পেছন পেছন রায়হান এসে হাজির হলো। দিগন্তের হাতে ফাইলটা দেখে চোখ বড় বড় করে চেঁচিয়ে উঠল রায়হান, ওই বাটপার, খবরদার সাইন করবি না, থাম হারামজাদা শালা। বলেই তেড়ে আসলো দিগন্তের দিকে। দিগন্ত কানে তুলল না ওর কথা, তার আগেই খসখস শব্দ তুলে সাইন করে দিল। রায়হান হাই হাই করে মাথায় হাত দিয়ে বসে পড়ল বেডে। ভাবান্তর নেই দিগন্তের, ফাইলটা নিয়ে আবার বেরিয়ে পড়ল ও। জুনায়েদ আর জয়নাল তালুকদার মিটিং রুমে, দিহানও আছে ওদের সাথে। মিটিংয়ের মাঝে সেখানে হাজির হলো দিগন্ত। ওকে দেখে অবাক হলো সবাই, সেদিকে পাত্তা নেই দিগন্তের। চোখ মুখ গম্ভীর, রাগের কারণে নাক শক্ত হয়ে আছে। হাতের ফাইলটা জুনায়েদের সামনে ঝাঁটলা দিয়ে ফেলে গমগমে স্বরে বলল, ডিল ফাইনাল, এখন আমার শর্ত মানতে বাধ্য। দিগন্তের কথা শুনে জয়নাল আকাশ থেকে পড়ল। দিহানের চোয়াল ঝুলে গেল, আর জুনায়েদ কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দেখল দিগন্তকে। তারপর ফাইলটা হাতে নিয়ে চেক করলো, সাইন দিয়েছে দিগন্ত। সেখান থেকে চোখ সরিয়ে জিজ্ঞেস করলো, কি চাই? বেরিয়ে যেতে নিয়েছিল দিগন্ত, হাঁটা থামিয়ে ঘাড় কিঞ্চিত পেছন করে গম্ভীর স্বরে জবাব দিল, বেলা পাটোয়ারি। পরপরই হনহনিয়ে বেরিয়ে গেল। বিয়ের দিন তারিখ সব ঠিক করে পাত্রপক্ষরা চলে গিয়েছে। 1 সপ্তাহ পর বিয়ের তারিখ ঠিক করেছে। ফয়সাল খুব বেশি দিন ছুটি নিয়ে আসেনি, তাই তাড়াহুড়োতেই সব কাজ শেষ হবে। বৃষ্টি নির্বাক হয়েছিল পুরোটা সময়। সবাই চলে যেতেই নিজ রুমে এসে দরজা আটকে দিয়েছে। বাড়ির সবাই অনেকবার ডাকাডাকি করেছে, খোলেনি। একবার শুধু উত্তর দিয়েছিল ও একা থাকতে চায়, ভয় নেই কোনো। রহমান সবাইকে বলেছে ওকে একা ছাড়তে। একবার যে ভুল করেছিল সেই পথ আর বেছে নিবে না, তা নিয়ে ভরসা আছে মেয়ের উপর। এদিকে আদরের নাতনিকে এখনই বিয়ে দিতে চায় না রূপজান। বিছানা থেকে চেঁচামেচি শুরু করেছে শয্যাগত রূপজান পাটোয়ারি। বাড়ি মাথায় তুলেছে চেঁচিয়ে। তার হাঁকডাক থামাতে রহমান সেদিকে পা বাড়ালো। এর মাঝে বেলা এসে তার কাছে পারমিশন চাইল, রাইমার সাথে আশপাশ ঘুরবে। রহমান মানা করল না, বেলাকে রংপুর পাঠিয়ে দিবে। তার আগে একটু ঘুরতে চাইলে ঘুরুক, তবে অনেক সাবধানী বাণী আউড়ে তবেই যেতে দিল। প্রায় বিকেল হয়ে এসেছে। টংঘরের সামনে বসে চা খাচ্ছে দিগন্ত, রায়হান আর ওদের কয়েকজন ছেলে। রায়হান বিরস মুখে বকবক করছে আর চা খাচ্ছে। দিগন্তের মেজাজ ভালো নেই। ফাহাদের বেলাকে ধরে রাখা দৃশ্যটা চোখে ভাসলেই মাথার রগ ছিঁড়ে যাচ্ছে। শক্ত মুখে একবার চা খাচ্ছে, আর একবার ধোয়া উঠছে, হাতে থাকা সিগারেটে টান বসাচ্ছে। হঠাৎ রায়হান ওকে ধাক্কা মারল। দিগন্ত রাগী চোখে ওর দিকে তাকাতেই রায়হান বলে উঠল, সামনে দেখ, তোর লাইলা আসছে সেজেগুজে।
দিগন্ত সামনের দিকে তাকালো, বেলার দিকে দৃষ্টি আটকাতে যেও আটকালো না। এক পলক দেখে ভ্রু কুঁচকে আবারও রায়হানের দিকে তাকালো, কণ্ঠে আক্রোশ ঢেলে খিচকে বলে উঠল, তোর চোখ ওদিকে যাবে কেন? কে আসতে না আসতে আমি দেখব। তোকে দেখতে বলেছি, শয়তানের দল। চোখ সামলায় রাখতে পারিস না শালা? সবার নজর একটা বেয়াদবেই যেয়ে থামে, অসহ্য। রায়হান কুটিল হাসলো, দিগন্তের কথা ওকে উস্কে দিল কয়েক দফা। চায়ের কাপটা টেবিলে রাখলো, হাত বাড়িয়ে দিগন্তের বুকে ডলা দিতে দিতে পিঞ্চ করে বলল, জলে বন্ধু, জলে? খুব জলে না? আমারও এরকম জলে, বুঝলি? দেখছিস না জ্বলনে কেমন লাগে? চল, আমার বউকে উঠাই দিবি আমার হাতে। ঝটকা মেরে রায়হানের হাত ছড়িয়ে দিল দিগন্ত। রায়হান ধূপ করে চেয়ার সমেত মাটিতে উল্টে পড়ল। দলের ছেলেরা হো হা করে হাসলো, পরপরই রায়হানকে টেনে উঠালো। রায়হান কোমরে হাত রেখে দিগন্তকে বলল, তোর বুদ্ধি আমি বুঝি দোস্ত। এত ভালোবাসিস কেন শালা? বইয়ের কোমর ভাঙা, তাই আমারও কোমর ভেঙে দিলি? দুজনে একসাথে বেডে পড়ে থাকবো আর তোকে তাড়াতাড়ি মামা বানাবো, তাই তো? চাপ নিস না রে পাগলা, তোর ইচ্ছা আমি খুব তাড়াতাড়ি পূরণ করব। দিগন্ত কড়া চোখে রায়হানের দিকে তাকালো, তা দেখে রায়হান বাঁকা হেসে বলল, যা, তোর লাইলা চলে এসেছে, হেল্প লাগলে আমাকে ডাকিস। আফটার অল আমি তোর থেকে বেশি এগিয়ে আছি, আমার অভিজ্ঞতা বেশি। দিগন্ত রায়হানের দিক থেকে চোখ সরাতে সরাতে বলল, বাল জানো তুমি, ভাদাইমা কোথাকার। তারপর হাতের সিগারেটটা কয়েক টানে শেষ করে উঠে দাঁড়ালো, বড় বড় পা ফেলে বেলার সামনে গিয়ে দাঁড়ালো, রুক্ষ গলায় জিজ্ঞেস করলো, এদিকে কি? সামনের খ্যাটখেটে পুরুষটাকে দেখে হাঁটা থামালো বেলা, চোখ মুখ কুঁচকে নিয়ে নাক ফোলালো, ওনার কোনা টেনে নাকে চেপে বলে উঠল, ছি সরেন, কি দুর্গন্ধ, কি ছাইপাশ গেলেন, বমি আসছে। দিগন্ত বুঝলো বেলা সিগারেটের গন্ধে এরকম করছে। পাশের দোকান থেকে একটা সেন্টার ফ্রুট মুখে পুড়ে আবার আসলো বেলার কাছে, পুনরায় ঝাঁঝালো কণ্ঠে বলল, কোথায় যাচ্ছিস? বেলা দিগন্তের দিকে তাকায়নি, চোখ অন্য পাশে রেখে তেঁচড়া গলায় জবাব দিল, বলবো না। ব্লক মেরেছিস আমাকে, অসভ্য মেয়ে। আমি মারি না কাউকে, ব্লক অপশন ছিল, হাত দিয়ে সেটা করে দিয়েছি। বাড়ি গিয়ে খুলে আমাকে ফোন দিবি। পারবো না। তারপর আবার মুখ বাঁকিয়ে ভাব নিয়ে দিগন্তের মতো বলল বেলা, কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার কাজ আছে। দিগন্ত সরু চোখে বেলার তেজ দেখছে। এমনি সময় বেড়াল আর ওর সামনে এসে বাঘ হয়ে যায় বেলা পাটোয়ারি। ছোট্ট একটা মেয়ে দিগন্ত তালুকদারকে ভাব দেখাচ্ছে। দিগন্ত ভারী গলায় বলল, এত সেজেছিস কেন? মেয়ে মানুষ, রাস্তায় এভাবে বের হবি না। তোর বাপ তোকে এখনো বোরকা ধরায় না কেন? মুখে শুধু বড় বড় কথা। আমার বাপকে বলেন তাহলে, আমি ঘুরতে বের হয়েছি, সামনে থেকে সরে দাঁড়ান, রাইমা অপেক্ষা করছে। মুখের ওপর কথা বলাই ধমকে উঠল দিগন্ত, বেলা। দিগন্তের ধমক বিরক্তি মাখা গলায় বেলা বলল, দেখেন আমি আপনার উপর খুব রেগে আছি, আপনার সাথে আমি কথা বলবো না মানে বলবো না। আপনি কিছু বোঝেন না, জানেন না, জানেন শুধু বেলা বলে একটা করে চিৎকার দিতে। সরেন। বেলার কথা বলার ধরন দেখে রাগের মাঝেও হাসি এলো দিগন্তের। ঠোঁট কামড়ে ধরে সামনে লাল সাদা থ্রিপিস পরিহিত রমণীকে নরম গলায় জিজ্ঞেস করলো, কি জানতে হবে? চোখ উল্টানোর ভান করে বেলা বলল, আমি রেগে আছি দেখেন না। দিগন্ত আদুরে গলায় বলল, দেখলাম, এখন কিভাবে রাগ ভাঙাবো বলে দেন। দিগন্তের কথায় এতক্ষণে তেজালো বেলা মিইয়ে গেল, সেকেন্ডের ব্যবধানে চোখজোড়া ছাপিয়ে গেল পানিতে। দিগন্ত নীরব চোখে দেখল তা, সকাল থেকে মাথায় যে রাগ চেপেছিল সেটা নিমিষে গায়েব হয়ে গিয়েছে। এদিকে বেলা নাক টেনে অভিযোগ উগরে দিতে শুরু করলো, আমি ফোন দিলে আপনি বিরক্ত হন খুব, তাই না? আর কোনোদিনও দিব না। প্রথমে আমার কথা না শুনেই আমাকে গালি দিয়ে ফোন কাটলেন, পরে আবার ফোন বন্ধ করে দিলেন। আমার জ্বর আসলো সেসব ভুলেও বেহায়ার মতো আমি আবার ফোন দিলাম। পারতেন না তখন কথা বলতে? আপনি ব্যস্ততা দেখালেন। দিনরাত সবসময় ব্যস্ত থাকেন আপনি, আমি আর বিরক্ত করব না। বলতে বলতে কেঁদে দিল বেলা, কান্নারত কাঁপা কাঁপা স্বরে আবার বলল, আমার রুমে এতগুলো রিং কেন রেখেছিলেন? কে হই আমি? মাইশা আপুকে নিয়ে আপনার কত চিন্তা, আমাকে নিয়ে এত চিন্তা করেন? করবেন কেন? আমি ছোট মানুষ, কিছু বুঝি না। মাইশা আপু ব্যথা পেয়েছে বলে আপনি খুব কষ্ট পেয়েছিলেন। আমার জ্বর এসেছিল তখন তো একবারও খোঁজ নেননি, আপনি খুব খারাপ লোক। বেলার সব অভিযোগ মনোযোগ দিয়ে শুনল দিগন্ত, নিজের উপরে রাগ উঠল, পরক্ষণে আবার সব ভুলে ক্রন্দনরত বেলার ফোলা সুন্দর মুখশ্রী দেখে মাথা ঝিম ধরে গেল। কয়েকটা বড় শ্বাস টেনে নিজেকে সংযত করল দিগন্ত। অতঃপর বেলার আরেকটু কাছে এগিয়ে এসে আদুরে ভঙ্গিমায় বলল, বিশ্বাস কর সোনা, সত্যি ব্যস্ত ছিলাম। তোর জ্বর এসেছে এটাও জানি না আমি।
বেলা আটকা আটকা গলায় বলল, না না, আপনি আপনি খারাপ। আমি আর কথা বলবো না। দিগন্ত কি বলবে খুঁজে পেল না। বেলার কণ্ঠস্বর মুখশ্রী দেখলেই এলোমেলো হয়ে যাচ্ছে। হাত দিয়ে ঠোঁট চষে চতুর চোখ জোড়া ঘুরিয়ে আশেপাশে সব মানুষের অবস্থান মেপে নিল। তারপর মিনিটের ব্যবধানে বেলাকে টেনে এনে ওর জিপে বসিয়ে চোখের পলকে জিপ ছেড়ে দিল দিগন্ত। কান্না থামিয়ে ভেজা পলক ঝাপটাতে ঝাপটাতে দিগন্তের মুখের দিকে চাইল বেলা। প্রশ্ন করার ফুরসত নেই, এর মাঝেই হেসকে উঠে গিয়েছে ওর। একটানে শহরের বাইরে চলে এলো ওরা। শেষবেলায় একটা নদীর সামনে এসে জিপ থামলো। পুরোটা রাস্তায় বেলা শুধু একবার জিজ্ঞেস করেছিল কোথায় নিয়ে যাচ্ছে। উত্তর দেয়নি দিগন্ত। বেলাও আর জিজ্ঞেস করেনি। সিটে মাথা হেলিয়ে দিয়ে নীরবে কেঁদেছে শুধু। জিপ থেকে নেমে দাঁড়ালো দিগন্ত। বেলাকে নামতে বলল, কিন্তু ও গাঢ় হয়ে বসে রইল। বার কয়েক গলার পরও নড়চড় নেই বেলার। বিরক্ত হলো দিগন্ত। চিরচিরে বিরক্ত নিয়ে বেলাকে টেনে হিঁচড়ে নিচে নামালো। নাছোড়বান্দা বেলা মোচড়ামুচড়ি করে আবারও জিপে উঠতে নিলেই দিগন্তের হাত ওকে আটকে দিল। আলগোছে শূন্যে তুলে নিয়ে জিপের সামনে এনে বসিয়ে দিল। দিগন্তের দুহাত বেলার দুপাশে ছড়িয়ে ওর দিকে হালকা একটু ঝুঁকে বদ্ধ করল বেলাকে। দুজনের মাঝে দূরত্ব অনেক। দিগন্তের শক্ত প্রশস্ত পুরুষালী বদন ঘিরে রেখেছে বেলাকে। ওর এতটা কাছাকাছি থাকায় ছটপটে বেলা শান্ত হতে বাধ্য হলো। নড়াচড়ার উপায় নেই, কিন্তু ফোপাচ্ছে বেলা। ফোপাচ্ছে আর কান্না ভেজা লালভাব চোখ জোড়া দিয়ে রাগী দৃষ্টিতে চেয়ে আছে দিগন্তের দিকে। দিগন্ত শান্ত চোখে বেলার চাহনি দেখে ওর মুখের ওপর ফু দিল। তাতেও পলক পড়ল না বেলার। অতপর বেলার কপালে একটা টোকা মেরে বলল, আমার আশেপাশে এলেই কেঁদে ভাসাস কেন? বলেছি না আমার সামনে কাঁদবি না। তুইও বেয়াদব, তোর কান্নাও বেয়াদব। আমাকে কুমন্ত্রণা দেয়। আরেকবার চোখের পানি পড়লে তোর কপালে শনি আছে বেলা পাটোয়ারি। বেলার চোখে টলমলে পানি। শক্ত চোখে দিগন্তের দিকে তাকিয়েছিল। দিগন্তের কথা শুনে ঘন ঘন পলক ঝাপটালো। জোরে শ্বাস টেনে কান্না থামানোর চেষ্টা করলো, পারল না। আবারও ঠোঁট ভেঙে কেঁদে উঠল। পরপরই দুহাত তুলে মাত্রারিক্ত আক্রোশ নিয়ে ঝুঁকে থাকা দিগন্তের চুল শক্তভাবে মুঠো করে ধরল। জোরে টানা দিতে দিতে হিসিয়ে বলল, বারবার বলেছি না আমার আপনাকে ভালো লাগে। আপনার সাথে কথা বলতে ভালো লাগে, বোঝেন না? সবসময় আমার সাথে রাগ ধমক কেন? অন্যদের সাথে তো কত সুন্দর করে কথা বলেন, আর আমার সাথে কথা বললেই আপনার দাম বেড়ে যায়। দিনে ফোন দিলেও আজে বাজে কথা বলে ধমকাবেন, রাতে ফোন দিলেও ব্যস্ততা দেখাবেন। কেন? আমার বেলায় এত ব্যস্ততা আসে কেন আপনার? আমাকে কষ্ট দিতে এসব করেন? আমি কষ্ট পাই, কাঁদি, তাও আপনাকে ভালো লাগে? আপনি খুব খারাপ লোক। ভালো লাগলেও আর কথা বলবো না আপনার সাথে। এদিকে দাঁত খিঁচিয়ে নিয়েছে দিগন্ত। গায়ের সমস্ত জোর দিয়ে বেলার ওর চুল টানছে। চুলে টান এতটুকু সহ্য করতে পারে না দিগন্ত। চোখ মুখ কুঁচকে নিয়ে বেলার হাতের উপর হাত রেখে ব্যথাতুর গলায় বলল, চুলে টান সহ্য হয় না, চুল ছাড় বেলা, ব্যথা লাগছে। বেলা ছাড়ল না, বরং আরেকবার জোরে টান মেরে জেদি গলায় বলে উঠল, আমারও সহ্য হয় না মাইশা আপুকে আপনার সাথে। একটু সহ্য হয় না। আমিও ব্যথা পাই। আপনাকে না কতবার বলেছি ওই মেয়েটার থেকে দূরে থাকবেন। শুনেছেন আমার কথা? শোনেননি? আমিও শুনবো না এখন। দিগন্ত কোনো মতে বেলার হাত টেনে টুনে ছাড়ালো। তারপর ওর দুহাত একসাথে পেঁচিয়ে ধরে নিজের এক হাতের মাঝে শক্ত করে ধরল। আরেক হাত দিয়ে বেলার চোয়ালে জোরে চেপে ধরে ঠান্ডা স্বরে বলল, জেদ কমা, সব জায়গায় মাইশাকে টেনে কথা বলবি না। ওকে নিয়ে তোর বেয়াদবি। আগুনে ঘি পড়লে এবার মাইশাকে ভালো বলায় অন্তর বিষিয়ে উঠল বেলার। হাত ছাড়াতে না পেরে দিগন্তের হাতে কামড় বসালো জোরালোভাবে। কথা সম্পূর্ণ করতে পারল না দিগন্ত। বেলার ধারালো দাঁতের আঘাতে ওর হাত ছেড়ে দিল। ছাড়া পেয়ে দুহাত দিয়ে দিগন্তের বুকে ধাক্কা মেরে রাগে ক্ষোভে চেঁচিয়ে উঠল বেলা। দাঁত কিরমির করতে করতে বলল, হ্যাঁ আমি বেয়াদব, আমি খারাপ, একদম ভালো মেয়ে না। কিন্তু ওই মাইশা একটা রাক্ষসী, খুব খারাপ বাজে মেয়ে। আমার দিগন্ত ভাইকে নিয়ে নিয়েছে। ছাড়বো না আমি, হাত ভেঙে দিব, চুল ছিঁড়বো ওর, শয়তান শাকচুন্নি মেয়ে। কেড়ে নিয়েছে আমার সব কিছু, চুন্নি কোথাকার। দিগন্ত হতবাগের ন্যায় ফুঁসতে থাকা বেলার দিকে তাকিয়ে আছে। মাত্রারিক্ত হিংসায় হিতাহিত জ্ঞান শূন্য হয়েছে বেলার। কি থেকে কি বলছে নিজেও জানে না। মুখে যা আসছে তাই বলে গালি দিচ্ছে মাইশাকে। দিগন্তকে চুপ করাতে গেলে ধাক্কা মেরে ওকে সরিয়ে দিচ্ছে বেলা। অবাকের চরমে দিগন্ত। বেলার শক্তির সাথে পারছে না ও। এতটুকু একটা শরীরে কি শক্তি ভর করেছে। বেলা আবারও ধাক্কা মারতে নিবে, এমন সময় খপ করে ওর হাত ধরে নিল দিগন্ত। দুহাত বেলার কোমরের পেছনে মুচড়ে ধরে ওর কপালের সাথে কপাল ঠেকিয়ে দিল। একটা ভারী শ্বাস ফেলে হালকা গলায় বলতে শুরু করলো, হুশ,
শান্ত হ, তোর সাথে কথা বলার জন্য এদিকে এসেছি। দিগন্তের গরম নিঃশ্বাস বেলার চোখে মুখে লাগতেই স্থির হয়ে গেল বেলা। কথা থেমে গেল, শরীর কাঁটা দিয়ে উঠল। দিগন্ত ঠান্ডা গলায় আবারও বলল, কেউ কিছু কেড়ে নেয়নি, সব তোর। দিগন্তের কথার ভারী নিঃশ্বাসের কারণে সর্বাঙ্গ কেঁপে উঠল বেলার। একটা শুকনো ঢোক চেপে কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করল, আর আপনি? কপাল ছেড়ে মাথা উঠিয়ে বেলার মুখের দিকে চাইল দিগন্ত। কেঁদে কেটে চোখের পানি নাকের পানি এক করেছে মেয়েটা। চোখ, গাল, নাকের ডগা লাল হয়ে ফুলে আছে। বেলার এই রূপ দেখলেই বেসামাল হয়ে যায় দিগন্ত। ছুঁয়ে দিতে ইচ্ছে করে, বুকে পাথর রেখে নিজেকে আটকে রাখে দিগন্ত। কিন্তু কেন যেন আজ আর পারছে না। বেলা এখনো উত্তরের আশায় ব্যাকুল হয়ে তাকিয়ে আছে দিগন্তের মুখ পানে। সেই চাহনি পুরোপুরি ঘায়েল করে ফেলল দিগন্তকে। সব বাধা বিপত্তি খানিকের জন্য ভুলে বসল ও। শক্ত খসখসে হাতের আঁচলাই বেলার নরম আদুরে মুখটা আলতোভাবে ধরল। দু হাতে বুড়ো আঙুল দিয়ে চোখে গালের পানি মুছে দিল। ঘাড় হালকা ঝুঁকে বেলার কপালের মধ্যিখানে একটা উষ্ণ পরশ দিয়ে কোমল স্বরে স্বীকারোক্তি দিয়ে দিল, আমিও তোর। দিগন্তের বলা কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই থমকে গেল বেলা। পরপরই ঠোঁট উল্টে দিগন্তের গলা দুহাতে পেঁচিয়ে ধরল। ঘাড়ে মাথা ঠেকিয়ে কাঁদল কিয়ৎক্ষণ। কিছু বলল না দিগন্ত, নীরবে বেলার চুলের ভাঁজে হাত রেখে ওকে শান্ত করতে চাইল। মন খুলে কাঁদার পর দিগন্তের শার্ট টেনে চোখ মুখ মুছল বেলা। তারপর ভারী নাক টেনে বলল, আমি জানতাম আমার মতো আপনারও আমাকে ভালো লাগে। শুধু শুধু মাঝখানে মায়েশা রাক্ষসীটা এসে। আবারও মায়েশাকে টেনে বাজেভাবে বলাই ধমকে উঠল দিগন্ত। বেলা! ফোলা চোখ মুখ একেবারে কুঁচকে নিল বেলা। অভিযোগের স্বরে বলল, এভাবে ডাকবেন না তো, এটা শুনতে ভালো লাগে না আমার। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল দিগন্ত, কিভাবে ডাকবো বলে দেন। সময় ব্যয় না করে চট করে বলল বেলা, কিভাবে আবার? প্রেমিকরা যেভাবে প্রেমিকাকে ডাকে সেভাবে ডাকবেন। চোখ সরু করে দিগন্ত বলল, আমি কি তোর প্রেমিক লাগি? বলে উপনিষ মাথা নাড়িয়ে সায় দিল বেলা। দিগন্ত ঠোঁট কামড়ে ধরে বেলার ভাবভঙ্গি দেখল। তারপর ওর থেকে দূরে সরতে সরতে বলল, ছোট মানুষ, প্রেমিক প্রেমিকার কি বুঝিস তুই? যার মধ্যে ভালো লাগার ভালোবাসার পার্থক্য জানা নেই, সে এসেছে দিগন্ত তালুকদারের প্রেমিকা হতে। নাদানের ঘরের নাদান, ভালোবাসতে শেখ আগে, তারপর এসব দাবি করিস। গোল গোল চোখে কয়েক পলক ঝাপটে বেলা বলল, ভালো লাগে তো, সত্যিই খুব ভালো লাগে। কিন্তু ভালো কিভাবে বাসে দিগন্ত ভাই? এখন কি করব? দিগন্ত বাঁকা হাসলো, নদীর দিকে চোখ ফিরিয়ে বলল, বাড়ি গিয়ে তোর বাপকে বলবি আমি দিগন্ত তালুকদারকে বিয়ে করব। না বুঝে দিগন্তের কথার সাথে তাল মিলিয়ে বলে উঠল বেলা, আচ্ছা। কি আচ্ছা? বাড়ি ফিরে আমার বাপকে বলবো আমি দিগন্ত তালুকদারকে বিয়ে করব। বলার কিছু সময় পেরিয়ে যাওয়ার পর বেলা কথাটা ঠিকভাবে ধরতে পারল। তৎক্ষণাৎ চোখ বড় বড় করে দিগন্তের দিকে তাকিয়ে হড়বড়িয়ে বলল, অ্যাঁ, কি বলতে বলছেন? আমি পারবো না, আব্বু মানবে না। না বাবা না, একদম পারবো না আমি। দিগন্ত ভাই, আপনি বলেন, আমি আছি তো। ভ্রু গুটিয়ে বেলার দিকে বাঁকাভাবে তাকালো দিগন্ত, বিড়বিড়িয়ে বলল, বেয়াদব, আমার মাথায় কাঁঠাল ভেঙে খাবে। সন্ধ্যা নামার কিছু সময় পর পাটোয়ারি বাড়িতে হাজির হলো দিহান, জয়নাল আর জুনায়েদ তালুকদার। মিতালি আর বাণী ও বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়েছিল মাত্র। তার আগেই ওরা এসেছে দেখে অবাক হলো। এদিকে এতদিন পর বোন জামাই আর মেয়ে জামাই এসেছে বলে ওদের আপ্যায়নে ব্যস্ত হলো রহমান। কিন্তু কিছুক্ষণ পর জুনায়েদের কথা শুনে রহমানের আন্তরিকতার রূপ পাল্টে গেল। হাস্যোজ্জ্বল মুখে ঘোর ছায়া নামল। জুনায়েদ চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, বড় মেয়ে তো আছেই সেখানে, সুখে আছে। আরেক মেয়েকে দিতে অসুবিধা হবার কথা না। রহমান চোখ মুখ শক্ত করে কিছুক্ষণ বসে থাকলো। চোখ তুলে বাড়ির মেয়ে সদস্যদের ভেতরে যেতে বলল। মিতালি যেতে না চাইলেও বড় ভাইয়ের আদেশ অমান্য করল না। এদিকে বেলা জুনায়েদের কথা শুনেছে, মনে মনে ভীষণ খুশি, সাথে ভয় পাচ্ছে রহমান যদি নাকচ করে দেয়। ড্রয়িং রুম ছেড়ে সবাই চলে গেল, ওদের সাথে দিহানও গেল। ড্রয়িং রুমে এখন রহমান, রাসেল, জুনায়েদ আর জয়নালের উপস্থিতি। পরিবেশ নীরব। রহমান থমথমে গলায় বলল, মাফ করবেন তালুকদার সাহেব, আপনার চাওয়া পূরণ করা সম্ভব না। আমি আগে একজনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আবার মেয়ে আমার ছোট, পড়াশোনা সহ পুরো ক্যারিয়ার গুছিয়ে দেওয়া বাকি। বড় দুই মেয়েকে নিজ পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছি, ছোট জনকেও সেভাবেই গড়ব। আপনাদের এবারের আবদার আমি রাখতে পারছি না। রহমানের ফিরিয়ে দেওয়াতে আতে ঘা লাগলো জুনায়েদের। তবু নিজের লাভ ক্ষতির হিসেব কষে বেশ কিছুক্ষণ জোরাজোরি করলো, বিশেষ লাভ হলো না। রহমান নিজের কথায় অটল। এক পর্যায়ে গিয়ে জুনায়েদ আর রহমানের কথা কাটাকাটি সৃষ্টি হলো।
জুনায়েদ আর জয়নাল রহমানকে অনেক কড়া কথা শোনাতে শুরু করলো। মেয়ের বাবা হিসেবে এতক্ষণ রয়েস হয়ে ভদ্রভাবে কথা বললেও জুনায়েদের দাপুটে অপমানসূচক ভাবভঙ্গিমায় রেগে গেছে রহমান। দুপক্ষের জোরালো আওয়াজে উপর থেকে বাকিরাও ছুটে এলো। জুনায়েদ প্রচুর কথা শোনাচ্ছে রহমানকে। রহমান রাগে কাঁপছে। ভার গলায় জুনায়েদকে বলে উঠল, আমি জহুরুল ভাইকে কথা দিয়ে দিয়েছি তার ভাতিজার সাথে বেলার বিয়ে দিব। দুদিন বাদে সে বাড়িতে আমার আরেক মেয়ে যাবে। এখন আমার কিছু করার নেই। আপনাদের অন্যায় আবদার রাখা সম্ভব না। তাছাড়া আপনাদের ছেলে বেপরোয়া ছন্নছাড়া। এরকম ছেলের হাতে আমি মেয়ে দিব না। যে ছেলেকে আমি বেলার জন্য বেসেছি সে ওয়েল এডুকেটেড প্রফেশনাল। আপনার ছেলের মতো বেকার নয়। অযথা কথা বাড়িয়ে আমাদের ভালো সম্পর্ক নষ্ট করছেন আপনি। জুনায়েদ চুপ করে গিয়েছে। রহমানের মুখের ওপর নাকচ করায় রাগে চোয়াল শক্ত করে রেখেছে। রহমানের সব কথা শুনে জয়নাল এবার কথা বাড়ানোর সুযোগ পেল। তেসরাভাবে বলল, ভুলে যাবে না রহমান ভাই, আপনার বাড়ির 2 মেয়ে আমাদের বাড়িতে থাকে। বেশ, তবে মিতালি আর বাণীকেও রেখে দেন আপনার কাছে। যতদিন না আমাদের প্রস্তাব মেনে নিচ্ছেন ততদিন বোন আর মেয়েকে নিজের কাছে রাখেন। প্রয়োজন পড়লে আমি আমার ছেলেকে আবার বিয়ে দিব। জুনায়েদ বিস্তর হেসে ভাইয়ের দিকে তাকালো। এদিকে রহমানের মুখে চুপসে গেল। মেয়ে বোনের জন্য বিপাকে পড়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলল সে। জুনায়েদ আর জয়নাল উঠে দাঁড়ালো। দিহানকে কড়া গলায় বলল ওদের সাথে যেতে। দিহান মায়ের দিকে তাকিয়ে কাচুমাচু করছে। বাণীকে ছেড়েও যাবে না। জয়নাল হুঙ্কার ছুড়ল দিহানের ওপর। দিহান গাইগুই করে বাপ চাচার পাশে এসে দাঁড়ালো। মিতালি রাগে চোখে জয়নালের দিকে তাকিয়ে আছে। বইয়ের নজর এক পলক দেখে চোখ সরিয়ে নিল জয়নাল। পরে সামলাবে মিতালিকে। বাণী কাঁদছে। পরিবেশ পরিস্থিতি গুমোট। জুনায়েদরা হুমকি ধামকি দিয়ে চলে গেল। যাওয়ার আগে সময় দিয়ে গেল সিদ্ধান্ত বদলানোর। সাথে হুমকি স্বরূপ ছেলে আর ভাইয়ের নতুন করে বিয়ে দেওয়ার কথা জানিয়ে গেল।